নমস্কার, গল্প শোনো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তারানাথ ও রক্তপিপাসা। বাংলা গল্পের দুনিয়াতে তান্ত্রিক বলতে যার নাম আমাদের মাথায় আসে সে হলো একমাত্র তারানাথ। তন্ত্র, মন্ত্র, প্রেত, পিশাচ এসবের মধ্যে হারিয়ে যেতে আমরা কে না পছন্দ করি। হাজারো বছরের পুরনো সাধনার নিয়মে, প্রাচীন অপশক্তির সাথে সংঘাতে বা সাধনার পথে চলতে গিয়ে ভীষণ বিচিত্র অভিজ্ঞতা, এ সবই পাই আমরা একমাত্র তারানাথের কাছে। আমরা সবাই হারিয়ে যাই গল্পের খেয়ায়। আজকের গল্পে আমরা তারানাথের সাথে পাড়ি জমাবো পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে না আর না, বাকিটা আমরা শুনব গল্পের মধ্যেই। শুরু করছি আজকের গল্প তারানাথ ও রক্তপিপাসা। গল্প শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ। এই ছোট্ট ভাইটার সামান্য প্রচেষ্টাটিকে একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি আরও সফল করে তুলবেন, এই আশা নিয়েই এরকম উপস্থাপনাগুলো আপনার কাছে নিয়ে আসি আমরা। দেখো, প্রতিটা মানুষের জন্মের সাথে সাথেই তার মৃত্যুর সময়, দিনক্ষণ সব নির্ধারিত হয়ে যায়। কে কতদিন বাঁচবে, কিভাবে থাকবে, সুখ পাবে নাকি দুঃখ, সব সব লেখা হয়ে যায়। কিন্তু কিছু সাধনায় মানুষ সেই নিয়মকে বদলাতে চেয়েছে বারবার। সব নিয়ম পাল্টে ফেলে নিজের ভবিষ্যতে নিজেকে এক অদ্বিতীয় করতে চেয়েছে বহুবার, আর তার নিদর্শন রয়েছে ইতিহাসে। কিন্তু সফল হয়েও হয়নি। হয়তো কিছু সময়ের জন্য তা আটকাতে পেরেছে, কিন্তু বরাবরের জন্য কোনো কিছুই মানুষ করতে পারে না। ঠাকুর, তুমি না আজকে বড্ড ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছো, গল্পটা শুরু করো না। আরে গল্পই তো বলবো, কিন্তু গল্পের মোদ্দা কথাটা তো বুঝতে হবে নাকি? সে বোঝা যাবে এখন, তুমি গল্পটা শুরু করো। এ বড় উতলা তোমরা, ধৈর্য একদমই কম। শোনো তবে, বছর কয়েক আগে আমি আমার এক পরিচিত, তার নাম অনিমেষ, তো সেই অনিমেষ দত্তের গ্রামের বাড়ি গেছিলাম। অনিমেষ আমার বন্ধুস্থানীয়, তাই অনেক বছর দিয়েই সে আমাকে তার গ্রামের বাড়ির পুজোয় নিমন্ত্রণ করে আসছে। তো সেবার আমার হাতে কোনো কাজ ছিল না তেমন, তাই ভাবলুম যাই, এতবার করে বলে এই বছরটা ঘুরেই আসি। জায়গাটা পুরুলিয়ার বেশ ভিতরে। গ্রাম বলতে যেমন হয়, মানে যেমনটা অন্তত আমরা ছোটবেলায় দেখেছি, এও ঠিক তেমনই। বেলা বেলা আমরা গিয়ে পৌঁছলাম অনিমেষের বাড়ি। গ্রামের বাড়িতে সে এক এলাহি আয়োজন হয়েছে দেখি। অনিমেষের জ্যাঠারা ওখানেই থাকেন। সে এক যৌথ পরিবার, আর ওদের বাড়ির রক্ষাকালী পুজো খুব ধুমধাম করে হয় প্রতি বছর।
বেশ বড় ইংরেজ আমলের বাড়ি। সদর দরজা দিয়ে ঢুকে বিশাল উঠোন পেরিয়ে একটা বেশ বড় মন্দিরও করা আছে। পাশেই একটা নাট মন্দিরের প্রাঙ্গণ, যেখানে প্রতি বছর রক্ষাকালীর পুজো করা হয়। সাথে সেই গ্রামের সব লোকের নিমন্ত্রণ থাকে। দুদিন যাবৎ সারা গ্রামের সবাই ওদের বাড়ির উঠোনে পাত পেড়ে খেয়ে যায়। নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, এত এলাহি আয়োজন। আমি গিয়ে সেই আভিজাত্য দেখেই বুঝতে পারলাম এরা কোনো এককালে বেশ বড় জমিদার ছিল হয়তো। এখন জমিদারি উঠে গেছে, কিন্তু সেই আভিজাত্য যায়নি। সেখানে যাবার পর ওদের পরিবার থেকে এত খাতির দেখে আমার একটুও বুঝতে বাকি রইল না যে অনিমেষ আমার ব্যাপারে সবাইকে একটু রসিয়ে কষিয়েই বলেছে। অনিমেষের জেঠিমা এসে আমার সাথে বেশ আলাপ জমালেন। অনিমেষের থেকে বাবা তোমার সম্পর্কে অনেক শুনেছি। তা আমি অনেকবার বলেছিলাম তোমাকে একবার এখানে নিয়ে আসার জন্য। এই যে তুমি এলে বাবা, সত্যি আমি যে কতটা খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এখানে এসে সত্যি আমারও বেশ ভালো লাগছে। তবে অনিমেষ যে আমার সম্পর্কে অনেক বেশি বেশি বাড়িয়ে বলেছে তা আমি নিশ্চিত। আমি তেমন কোনো গুণী ব্যক্তি নই। তোমার সম্পর্কে অনিমেষের কাছেই নয়, আরো অনেক লোকের মুখে অনেক কিছু শুনেছি আমরা। তবে তোমাকে সচক্ষে দেখে নিল, এতেও পুণ্যি লাভ হলো আমার। কি যে বলেন আপনি! এভাবে বলে আমাকে লজ্জিত করবেন না। তা বাবা, পাশের গাঁয়েও তোমার মতোই এক তান্ত্রিক ব্রাহ্মণ থাকেন। আজ এই পুজো ভার আমি তার হাতেই তুলে দিয়েছি। তবে বাবা, আমার খুব ইচ্ছে তোমার হাতে একবার আমার মায়ের পুজো করাই। এবার যে তুমি আসবে আমরা জানতাম না। একদম শেষ মুহূর্তে অনি বলল তুমি আসতে সম্মত হয়েছ। না হলে... আরে না না, সেরকম কোনো ব্যাপার না। তবে এই কথা হয়ে গেল, আমি চেষ্টা করব আগামী পুজোতেও আপনাদের এখানে আসার। আমি আশা করি যাকে আপনি এই পুজোর ভার ছোঁপেছেন তিনি আমার থেকে অনেক উচ্চমার্গীয় সাধক। আমি তো সামান্য উপাসক মাত্র। তিনি এলে আমি তোমাদের আলাপ করিয়ে দেব। দেখবে, আসলে প্রতিবার আমাদের পুজোর দায়িত্ব থাকে ভট্টাচার্য মশাইয়ের হাতে, কিন্তু এবার তিনি বিশেষ অসুস্থ। হন্যে হয়ে একজন ভালো পূজারীর খোঁজ করছিলাম। অবশেষে খবর পেলাম পাশের গাঁয়ে এক তন্ত্র সিদ্ধ পুরুষ এবং ব্রাহ্মণ রয়েছেন। তাই শেষ পর্যন্ত ওনাকে অনেক কষ্টে রাজি করানো গেল। নিশ্চয় নিশ্চয়, আমারও এমন পুণ্যাত্মা লোকের সাথে আলাপ করতে বেশ লাগে। গ্রামের লোক পর্যন্ত বারবার এসে দেখা করতে চাইছে, যেন আমি কি নাকি একজন সিদ্ধ পুরুষ। এসব দেখে আমি অনিমেষকে ডেকে প্রশ্ন করলাম, আচ্ছা অনিমেষ, এই তুমি এখানকার লোকজনকে ঠিক কতটা বাড়িয়ে বাড়িয়ে বলেছো বলো তো আমার ব্যাপারে? আরে না না, আমি কোনো কিছুই কাউকে বাড়িয়ে বলিনি। তোমার সুখ্যাতি মুখে মুখেই ছড়িয়ে পড়েছে তারানাথ। যাই হোক, বেশ কিছু লোকের ভাগ্য গণনা করে দিতে হলো সেখানে। সাথে অনেক কাউকে সাধনার বেশ কিছু নিয়মও শিখিয়ে দিতে হলো। বেশ ভালোই কেটে গেল পুরো দিন। এলাহি খাওয়া দাওয়া, পোলাও, আলুর দম, রাধাবল্লভী, পনির, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, সে এক নিরামিষ ভুরিভোজ বলা যায়। রাতে পুজো আরম্ভ হলো।
বিশাল ভিড় করে সারা গ্রামের লোক পুজো দেখতে এসেছে। সন্ধে ঘনিয়ে ক্রমে রাত বাড়ল। আর এই সময় আমার প্রাণটা একটা সিগারেটের জন্য একটু আকুল হয়ে উঠল। অনিমেষকে কোথাও দেখতে না পেয়ে আমি আস্তে আস্তে একাই একটু বেরোলাম। বেশ কিছুটা হাঁটতে হাঁটতে একটা ফাঁকা মাঠ আর পুকুরের পাড়ের কাছে চলে এলাম। এখান পর্যন্ত পুজোর আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু এ এক আশ্চর্য রকম ঠান্ডা আর শান্ত পরিবেশ। যেন এই গোটা পাড়াতে, এই গোটা বিস্তীর্ণ অঞ্চলে আমি ছাড়া আর কেউ নেই। যেদিকেই তাকাই শুধু সন্ধ্যের ঘনীভূত অন্ধকার রাশি রাশি হয়ে জমে আছে বড় বড় গাছগুলোর নিচে। পকেটে হাত দিয়ে দেখলাম সিগারেটের প্যাকেট তো আছে, কিন্তু দেশলাইটা সঙ্গে নিয়ে আসা হয়নি। এত বিরক্ত লাগছে যে বলে বোঝাতে পারবো না। এখন আবার এতটা পথ হেঁটে হেঁটে আমায় যেতে হবে, তবে গিয়ে দেশলাই পাবো। সামনে কিছুটা দূরে দুটো ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকার সেই ঘর দুটোয় কেউ নেই, এটা আমি নিশ্চিত। সারা পাড়ার লোক ঘর বন্ধ করে পুজো বাড়ি পুজো দেখতে গেছে। কি করা যায় এখন? ভাবতে ভাবতে ফিরবো মনস্থির করেছি। হঠাৎ স্পষ্ট দেখলাম পুকুরের পাড়ে মাটির গা ঘেঁষে একটা লোক হেঁটে যাচ্ছে। লোক বলেই মনে হলো, কারণ অন্ধকারে কোনো মেয়ে মানুষ তো এই নির্জন জায়গায় আসবে বলে মনে হয় না। সুতরাং কি আর করা, গলা খাঁকড়ে একটা ডাক পারলাম, ও দাদা শুনছেন, আপনার কাছে আগুন হবে? খেয়াল করলাম লোকটা আমার গলার আওয়াজ শুনে একবার থমকে দাঁড়ালো, তারপর আবার যে পথ দিয়ে এসেছিল সেই দিকেই হাঁটতে শুরু করলো। আজব লোক তো, আগুন নেই বলে যা, আমার গলা পেয়ে উল্টো দিকে চলে যাওয়ার কি আছে? তবে কি লোকটাই ভোর সন্ধ্যা রাতে চোর ডাকাত ভেবেছে আমাকে? হতেও পারে। হঠাৎ এই সন্ধেবেলা ফাঁকা মাঠে অচেনা কণ্ঠস্বর শুনলে সেটা না ভাবা অস্বাভাবিক কিছু নয়। তাই আবারও একবার গলা তুলে বললাম, আরে ও দাদা শুনছেন, আগুন থাকলে একটু দিন না, আমি দেশলাইটা ভুলে এসেছি। লোকটা কি দাঁড়িয়েছে? অন্ধকারে আমি ঠিক ঠাহর করতে পারলাম না। ফলে এইবার আমি একটু জোরে এগিয়ে গেলাম। কই গেল লোকটা? বেটা ভয় দৌড় দিল নাকি? কই না তো, ফাঁকা মাঠ, ডান দিকে বড় পুকুর, কিন্তু লোকটা তো আর নজরে আসছে না। এ বেটা নির্ঘাত ভয় দৌড়ে পালিয়েছে। কিন্তু দৌড়ালেও আমি তো ছায়ামূর্তি লোকটাকে দেখতে পেতাম। লোকটা যেন নিমেষে অদৃশ্য হয়ে গেছে। ফাঁকা পুকুর আর আরেকদিকে অন্ধকার মাঠের দিকে তাকিয়ে কেমন যেন গাটা আমার কাঁটা দিয়ে উঠল। আমার ইন্দ্রিয়গুলো খুব সতেজ হয়ে উঠেছে।
আমি ভেতরে ভেতরে অনুভব করলাম এখন যা ঘটল তা কোনো এক অপ্রাকৃতিক ঘটনা। কারণ আমি আমার বোধ শক্তি দিয়ে সেই অপ্রাকৃতিক শক্তির উপস্থিতি এখনো টের পাচ্ছি। কিছু সময় সেখানে দাঁড়িয়ে আমি সেই উপস্থিতি অনুভব করার পর একটু পিছিয়ে এলাম, যেখানে আগে দাঁড়িয়েছিলাম সেখানেই ফিরে এলাম। কি এই শক্তি তা আমি ওখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা একদম গোড়া থেকে ভাবতে লাগলাম। এই সুন্দর শ্যামল গ্রামে এমন একটা শক্তি রয়েছে যা বেশ ভয়ঙ্কর। এটা ভেবেও মনে মনে আমি কিছুটা শিউরে উঠলাম। আর সব থেকে বড় কথা হলো, এই অপশক্তি কি কারো কোনো ক্ষতি করেনি? কারণ আমি আজ এসেছি সকালে, তো এতক্ষণে একবারও এই ব্যাপারে তো কেউ কিছু বলল না। নাকি শক্তি হঠাৎই এখানে এসেছে আজ, তাই কেউ কিছু জানে না? মনটা বড় উতলা হচ্ছে। কি জানি এই গ্রামের উপর কি অভিশাপ নেমে আসতে চলেছে। চিন্তিত হৃদয় আমি আবার ফিরতি পথ ধরলাম। পুজো ভালোই ভালোই মিটল। তারপর আলাপ হলো গঙ্গাচরণ আচার্যের সঙ্গে। ভদ্রলোক বেশ বয়স্ক, কিন্তু চোখের দিকে তাকালেই টের পাওয়া যায় যে ওনার জ্ঞান ভাণ্ডার অপরিসীম। যেমন সুন্দর কথা, তেমনই সুন্দর আর মার্জিত ব্যবহার। আলাপ করেই মন শান্তি হয়ে গেল। আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিকের গল্প রক্ত পিপাসা। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। এরকমই সুন্দর সুন্দর গল্প আমরা আগামী দিনেও আপনার সামনে হাজির করব। ধন্যবাদ। বেশ ঘটা করে পরের দিন সারা গ্রামের দুপুর আর রাতের খাওয়ার আয়োজন করা হলো। সেদিন সন্ধ্যায় আমি আর অনিমেষ দুজন ঘুরতে বেরিয়েছি। আমি ইচ্ছা করি অনিমেষকে আগের দিনের সেই জায়গাটায় নিয়ে গিয়ে হাজির করলাম। তারপর এটা ওটা গল্প করতে করতে আমরা একটা করে সিগারেট ধরালাম। পায়ে পায়ে এগিয়ে আমরা সেই পুকুর আর মাঠের দিকটাও গেলাম। না, কোনো ইন্দ্রিয় দিয়েই সেই অপশক্তির টের পেলাম না। অগত্যা আমি অনিমেষকে জিজ্ঞাসা করে বসলাম, আচ্ছা অনিমেষ, তোমাদের এই গ্রামটা তো খুব সুন্দর, তাই না? বাহ, দুদিনেই আমাদের গ্রামের প্রেমে পড়ে গেলে তুমি। আরে না না, তেমন ঠিক না। আচ্ছা, এখানে তো কোনো বিপদ আপদ এরকম কিছুই নেই আসলে। নেই? তুমি কি করে জানলে? এই গ্রামের লোকজন সবাই ভালো, কিন্তু
এখানেও না একটা অসুবিধা আছে, আগে ছিল না, তবে এখন এখানে দাঁড়িয়ে এসব কথা আলোচনা না করাই ভালো হবে। এরপর আমরা আস্তে আস্তে আবার বাড়ি ফিরে এলাম। আসার পথে আমি অনিমেষকে কিছু জিজ্ঞাসা করিনি, তবে যেটুকু বুঝতে পারছি তাতে এটুকু আন্দাজ করেছি যে এই অপশক্তির প্রভাবের কথা কিছুটা হলেও অনিমেষ জানে। আর তাই সে সেই সংক্রান্ত কোনো আলোচনা একটা নিরাপদ জায়গায় করার জন্য স্থগিত রেখেছে। আমি আর অনিমেষ ওপরের একটা বড় ঘরে বসলাম। ওদের বাড়ির কাজের লোক রতন এসে আমাদেরকে 2 কাপ চা দিয়ে গেল, আর চাটা হাতে তুলে নিয়ে অনিমেষ শুরু করলো। দেখো তারানাথ, আমার ছোটবেলা কেটেছে এই গ্রামেই। তখন আর এখনের মধ্যে এই গ্রামের তেমন কিছুই বদল আসেনি, শুধু এখন এখানে ইলেকট্রিক এসেছে, যেটা আগে ছিল না। তখন আমরা আমি আর আমার বয়সী ছেলেদের সাথে সন্ধে রাতেও মাঠে ঘুরে বেরিয়েছি। কোনোদিন কোনো অপ্রাকৃতিক কিছু দেখিনি বা ভয়ও পাইনি। সেই বয়সেই আমি বাজি ধরে জলাদ পাশের তেঁতুল গাছ থেকে ডাল ভেঙে এনে দেখিয়েছি আমার বন্ধুদের। গ্রামগঞ্জের ছেলেপিলেরা যেমন করে আর কি। কিন্তু কিন্তু এখন সন্ধ্যের পরেই বাইরে বেরোতে কেমন একটা গা ছমছম করে। এমনকি আমাদের গ্রামের লোকেরাও সন্ধ্যার পর তেমন একটা আর বাইরে বেরোয় না। প্রায় বছর 4 আগে আমাদের গ্রামের লোকজন সন্ধ্যের পরে একটা ছায়ামূর্তি দেখতে শুরু করে। এটা গ্রামে বেশ একটা চর্চার বিষয় হয়ে উঠেছিল দিনে দিনে। মাঝে মধ্যেই নাকি একটা ছায়ামূর্তি দেখা যায় আর পরক্ষণেই বেমালুম গায়েব হয়ে যায়। এরকমভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল জানো। কিন্তু গ্রামে হালদার মশাইয়ের মেয়ে হঠাৎ কি এক অজানা রোগে বিছানাশায়ী হয়ে গেল। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ কিছুতেই কিছু কাজ হলো না জানো। দিন দিন মেয়েটার শরীর রক্তশূন্য হয়ে যাচ্ছিল এবং কিছুদিনের মধ্যে সে মারাও গেল। গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছিল, আজও মনে আছে। আর এরপরই মণ্ডলদের বাড়ির একটা কচি ছেলে ওই একইভাবে শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে গেল। লোকজন ভাবলো বুঝি কোনো মড়ক লেগেছে, সবাই খুব সাবধানে থাকতে লাগলো। সেই একইভাবে লোক মরতে লাগলো। প্রায় প্রতি মাসে 2-3 করে একইভাবে শেষ হয়ে যাচ্ছিল। আর এর মাঝেই গ্রামে সবাই মিলে ওঝাতান্ত্রিক ডাকে। সে যেদিন আসে এই গ্রামে সেদিন রাতেই তার মৃতদেহ পাওয়া যায়, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দক্ষিণের জঙ্গলে। এরপর আরো অনেক তান্ত্রিক, ওঝা, এমন অনেক কাউকে ডাকা হয়েছে, কিন্তু বেশিরভাগ ওঝারাই নিজেদের প্রাণ রক্ষা করতে হয় পালিয়েছে নয়তো বেঘরে মারা পড়েছে। গ্রামের লোক দিন দিন ভয়ে সন্ধ্যার পর বাড়ি ছেড়ে বেরোতো না পর্যন্ত। দিনের আলো শেষ হলেই সবাই কাজ সেরে ঘরে ফিরে আসতো। কত লোকই তো সেই সময় পরিবার নিয়ে অন্য জায়গায় চলে গেছে।
যাদের যাওয়ার উপায় ছিল না, তারা কপাল ভরসা করে রয়ে যায় এই গ্রামেই। এরপর আমাদের পাশের গ্রামে এক সিদ্ধ পুরুষ তান্ত্রিক এসে থাকতে শুরু করেন। ওই ওই যে আমাদের বাড়ি কালী পুজো করলো, সেই গঙ্গাচরণ তান্ত্রিক। তিনি বললেন এই গ্রামে নাকি এক ভীষণ অশুভ রক্তচোষা পিশাচ রয়েছে, আর সেই একে একে এই গ্রামের লোকেদের শেষ করে ফেলছে। তিনি অনেক চেষ্টা চরিত্র করে সেই রক্তচোষা পিশাচ শক্তিকে বশীভূত করেছিলেন, তবে তিনি সাবধান করে দিয়েছেন যেন কেউ রাতে একা না থাকে। আর সেই থেকে রাতে কেউ একা থাকে না। আর তিনি তার মন্ত্রতন্ত্রের সাহায্যে এই গ্রামকে কিছুটা নিরাপদ করেছেন। এই 2 বছরে সেই রক্ত শুকিয়ে মৃত্যুর খবরটা তেমন আর নেই, তবে এখনো সবাই সেই ভয় কাটিয়ে উঠতে পারেনি। এতটা বলে অনিমেষ চুপ করলো। আমি মনে মনে কিছুটা আন্দাজ করে রেখেছিলাম। এখন পুরো ছবিটা আমার কাছে স্পষ্ট। যাই হোক, সেই তান্ত্রিকের সাথে পুজোর সন্ধ্যায় আলাপ হয়েছিল। আমি তার সঙ্গে কথা বলেই বুঝেছিলাম যে তার সাধনার জোর বেশ স্পষ্ট। বছরের পর বছর হিমালয়ের এক দুর্গম জায়গায় বসে সাধনা করে বেশ কিছু শক্তি হাসিল করেছেন। যাই হোক, ফিরে যাওয়ার আগে একবার ওই তান্ত্রিক ভদ্রলোকের সাথে দেখা করার ইচ্ছা হলো। পরদিন সকালে গিয়ে হাজির হলাম গঙ্গাচরণ তান্ত্রিকের বাড়ি। আগের দিন ওনার সাথে আলাপ হয়েছে বটে, কিন্তু কিন্তু তেমন কোনো কথা হয়নি। দরজা এখনো বন্ধ। ভদ্রলোক কি তবে এখনো ঘুম থেকে ওঠেননি? কিন্তু সাধকেরা তো সূর্য ওঠার আগেই স্নান করে পুজোয় বসে। আমার সাথে অনিমেষ ছিল, সেও কিছুটা অবাক হয়েছে বলেই মনে হলো। উনি তো এত বেলা পর্যন্ত ঘুমোন না। ঠাকুর 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 মশাই, ঠাকুর মশাই। আমি একবার ভেতরের দিকে এগিয়ে দরজায় একটা ঘা দিলাম। আর দরজাটা তেমন কোনো শব্দ না করে খুলে গেল। অনেকটা অবাক দৃষ্টি নিয়ে আমি আর অনিমেষ যখন বাড়ির ভিতরে ঢুকলাম, তখন দেখলাম সেখানে চারিদিকে পুজোর উপকরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কিছুটা দূরে পড়ে রয়েছে গঙ্গাচরণ আচার্যের মৃতদেহ। কি বীভৎস সেই দৃশ্য! সারা শরীরে চারিদিকে সরু সরু লোহার শিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখলে বুকের ভিতরটা ধক করে ওঠে। চোখগুলো খোলা, যেন যেন বহু যন্ত্রণার মধ্যেও খুব বীভৎস কিছু একটা দেখেছিল সে। ভালো করে তাকিয়ে যা বুঝলাম, ঘরের এক কোণে একটা আধ খোলা বাক্সের দিকে তাকিয়ে রয়েছে গঙ্গাচরণ আচার্যের মৃতদেহ। আমি আস্তে আস্তে সেই বাক্সের দিকে এগিয়ে গেলাম। বাক্সের মধ্যে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। বাক্সের ভিতর একটা পুতুল।
বশীকরণের পুতুল। আর সেই পুতুলের সারা শরীর লাল আর কালো সুতো দিয়ে বাঁধা, আর শরীরের প্রতিটা অঙ্গে একটা করে লোহার সূঁচ গিঁথে রাখা হয়েছে। এবার নিজে থেকেই আমার ঘাড়টা গঙ্গাচরণাচার্যের মৃতদেহের দিকে ঘুরে গেল। দেখলাম তার মৃতদেহে যেখানে যেখানে লোহার শিকগুলো ঢুকেছে, ঠিক সেখানে সেখানে পুতুলের গায়েতেও সূঁচ ঢোকানো আছে। কিছুটা আন্দাজ হলো। পুতুল রাখার বাক্সটা বন্ধ করে পিছনের ঘরের দরজা দিয়ে বাইরে এনে রেখে দিলাম। তারপর অনিমেষকে বললাম, চলো তাড়াতাড়ি যাই, পুলিশে খবর দিয়ে দাও। আর আমার মনে হয় এত তাড়াতাড়ি তোমাদের গ্রাম ছেড়ে যাওয়া হলো না আমার। অনিমেষ পুলিশে খবর দিতে গেল, আর আমি সেই পুতুলের বাক্সটা নিয়ে সোজা ফিরে এলাম আমার থাকার ঘরে। এবার ভাবনাটা আমার, কি করব, কেন করব, আর কিভাবে করব। রাত প্রায় 1:30 নাগাদ পাশের শ্মশানে গঙ্গাচরণ আচার্যের ক্ষত বিক্ষত দেহটা সৎকার করা হলো। দেখেই বুঝলাম সারা পাড়া তল্লাটের সবাই ওনাকে খুব শ্রদ্ধা করত। তাই গ্রামের সব ঘর শূন্য করে লোক শ্মশানে হাজির হয়েছে। প্রায় ভোরবেলা আমরা সবাই ফিরে এলাম। আর একটা জিনিস খেয়াল করলাম, সবার মুখে শোকের থেকে বেশি ভয়ের ছায়া। হয়তো সবাই ভাবছে এইবার বুঝি সেই রক্তচোষা পিশাচি শক্তি আবার ফিরে আসবে। কয়েকজনকে নিজেদের মধ্যে এইসব আলোচনাও করতে শুনলাম। ভোরবেলা ঘরে ফিরে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল প্রায় 12টা নাগাদ। এমন অকাতর অঘোর ঘুম আমি ঘুমাই না সাধারণত, কিন্তু আজ টের পর্যন্ত পাইনি কখন বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। একটু পরে অনিমেষের জেঠিমা আমাকে খেতে ডাকলেন। বাবা, আমি ডেকেছিলাম, কিন্তু তুমি তো সকালবেলা ওঠোনি, তাই পেটেও কিছু পড়েনি তোমার। যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। দুপুরের খাবার কিন্তু আজকে নিরামিষ। গ্রামে এমন একটা ঘটনা ঘটলো যে আজ সকালে কেউ মাছ নিয়ে আসেনি। আরে না না, ও খাবার নিয়ে চিন্তা নেই। এসো বাবা, চলো দুটো খেয়ে নাও। অনিমেষের জেঠিমা চলে গেল। আমি উঠে তৈরি হয়ে নিলাম, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না কিছুতেই। আমি এমন বেহুঁশে মরার মতো ঘুমোলাম কিভাবে? সন্ধ্যায় দেবীযোগ সাধনায় বসলাম অনেক দিন পর। যাক সর্ববিনাশিনী সৃষ্টিকা
প্রেম রূপিণী ষোড়শী বালিকে জাগ পাতাল বাসিনী চণ্ডিকা ওই নমস্তুতে প্রেত শক্তি দেব শক্তি নরৌ শক্তি ত্রিকালদর্শী মায়া রূপিণী স্বস্তিকা ওই নমস্তুতে। আকর্ষায় মমবশং আকর্ষায় আকর্ষায় মমবশং আকর্ষায় আকর্ষায় মমবশং। এ বড় সহজ নিয়ম। জীবন বদলে মৃত্যু, বশ্যতা বদলে প্রাণ। পিশাচ বশীকরণে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করেছে মূর্খ তান্ত্রিক। জীবন ত্যাগের নিয়মে চলে। তন্ত্রে আমৃত্যু জোর খাটে না। সময়কে ফাঁকি দিয়ে কখনো তান্ত্রিক সফল হয় না। ওর প্রাপ্য মৃত্যু ও পেয়েছে। শুধু পিশাচী শক্তি এখন মুক্ত। তার সৎকার প্রয়োজন, তার সৎকার প্রয়োজন, সৎকার প্রয়োজন, সৎকার। এ কিসের ইঙ্গিত দিলেন দেবী আমায়? সৎকার? কোন পিশাচী শক্তি? আর তার সৎকারই বা করব কিভাবে? দেবী দেবী এ কি নির্দেশ দিলেন আপনি? কিছু তো একটা বিষয় লুকিয়ে আছে ওই পুতুলের বশীকরণ বাক্সে। বাক্সটা খুলে ভালো করে দেখতে বসলাম। কি রয়েছে বাক্সের মধ্যে? হাতে তুলে নিলাম সেই পুতুলটা, যার শরীরে কতগুলো লোহার সূঁচ গিঁথে রাখা হয়েছে। দেবীর কথাগুলো একবার ভালো করে স্মরণ করে নিলাম। পিশাচ বশীকরণে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করেছে তান্ত্রিক। মানে এই পিশাচী শক্তিকে কি পুতুলের মাধ্যমে বশীকরণ করা হয়েছে? তখন প্রায় রাত 2টো হবে। পুরো গ্রাম গভীর ঘুমের চাদরে নিজেকে জড়িয়ে রেখেছে। এমনকি কুকুরগুলো পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। এমন নিস্তব্ধ নিশুতি রাতে আমার যোগতন্ত্রের মাঝেও যেন ঘুম জড়িয়ে আসতে লাগলো চোখে। না, ঘুমানো যাবে না। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের ঠিক মাঝ বরাবর একটা পুকুর আছে, আর তার পাশেই মাঠ। এখানেই আমি ওই পিশাচী শক্তিকে প্রথম দিন অনুভব করেছিলাম। এই মাঠেই পুকুরের পাশে বসলাম। সাথে আনা লণ্ঠনের আলো মাঝে মাঝে দুলে দুলে উঠছে। একটা হালকা হাওয়া মাঝে মাঝে ঘুরে ঘুরে আসছে। আকাশে কি মেঘ জমেছে? না হলে চাঁদ, এমনকি একটা তারা পর্যন্ত নজরে আসছে না কেন? নিশ্ছিদ্র অন্ধকারের কুয়াশা যেন জমাট হয়ে রয়েছে আমাকে ঘিরে। আর ঠিক এই সময় আমার সারা পিঠ জুড়ে
কাঁটা দিয়ে উঠল। মনে হলো ওই অন্ধকারের ভেতর থেকে কে বা কারা বুঝি আমার দিকে তাকিয়ে আছে। আমি ব্যাগ থেকে সুঁচযুক্ত পুতুল আর একটা আয়না, এছাড়া লাল সুতো, লোহার ছুরি, গোটা সুপারি, এরকম নানা জিনিস বের করে রাখলাম। আমার ভিতর থেকে কেউ যেন বলে উঠল, এটাই সঠিক সময়। আমি আর দেরি করলাম না, পুকুরের জলে আয়নাটা ডুবিয়ে ভিজিয়ে নিলাম। তারপর অন্ধকারের দিকে আয়নার মুখ ঘুরিয়ে তার পিছনে পুতুলটা রাখলাম। পুতুলের 3 দিকে 3টে সুপারি রেখে লাল সুতো দিয়ে ঘিরে দিলাম। এরপর সেই পুতুলের গা থেকে একটা একটা করে সূঁচ উঠিয়ে নিতে লাগলাম। খেয়াল করলাম আস্তে আস্তে ঝিঁঝি পোকার ডাকটাও যেন মিলিয়ে এলো। শব্দটা শুনে চোখ তুলে তাকালাম। নিশ্ছিদ্র অন্ধকারের মাঝেও দেখলাম একটা ছায়ামূর্তি পুকুরের জলের উপর দিয়ে হেঁটে আমার দিকেই এগিয়ে আসছে। কিছুটা এসেই সেই মূর্তি থেমে গেল। তারপর আঙুল দিয়ে ইশারা করে আয়নার দিকে দেখালো। আয়নাটা উল্টো দিকে মুখ ঘোরানো, তাই কিছু দেখতে পেলাম না, কিন্তু সেই ছায়ামূর্তি তখনও হাতের আঙুল উঁচিয়ে রেখেছে আয়না লক্ষ্য করে। কিছু সময় পরে আমি আয়নাটা আমার দিকে ঘোরাতে দেখলাম আয়নাতে জমাট অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না সেটা দিয়ে। এক হাতে আয়না, অন্য হাতে পুতুল তুলে ধরলাম। এবার পুতুলটা সোজা আয়নার বুকে বসিয়ে দিলাম, কিন্তু না, পুতুলে আর আয়নার কাছে কোনো সংঘর্ষই হয়নি। যেন কোনো অদ্ভুত শক্তি বলে পুতুলটা আয়নার ভেতরে ঢুকে গেল। এবার যেন সেই জলের উপরে দাঁড়ানো ছায়ামূর্তিটা ভয় পেয়েছে। সে প্রচন্ড গতিতে আমার দিকে এগিয়ে আসতে চাইল, কিন্তু লাল সুতো বাঁধা লোহার ছুরিটা আমি সোজা বসিয়ে দিলাম আয়না লক্ষ্য করে। এবার সংঘর্ষ হলো, আর আয়নার কাঁচগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। আমি ভেঙে যাওয়া কাঁচের টুকরোগুলোর মধ্যে যেন ফোঁটা ফোঁটা রক্ত দেখতে পেলাম। পুকুরের উপরের কালো মূর্তিটা ততক্ষণে অদৃশ্য হয়েছে। চারিদিকে তাকিয়ে বুঝলাম ভোর হতে এখনো বেশ বাকি আছে, তাই বাকি কাজটা এখনই সম্পন্ন করতে হবে। দ্রুত ব্যাগ থেকে একটা ছোট্ট শিশি বের করলাম। এই শিশির মধ্যে রয়েছে কেরোসিন। কেরোসিনটা আয়নার কাঠে ভালোভাবে ছড়িয়ে দিলাম, আর কাঁচের টুকরোগুলো আস্তে আস্তে সেই কাঠের ফ্রেমে তুলে রাখলাম। এরপর একটা দেশলাই কাঠি ধরানোর অপেক্ষা আর কি। কেরোসিনে ভেজা কাঠ হু হু করে জ্বলে উঠল। আমি সেই আগুনের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে একটা সুকটান দিয়ে বললাম,
আহ, নে, করে দিলুম আজ তোর সৎকার। কিন্তু ঠাকুরমশাই, আগের ওই তান্ত্রিক কেন মারা গেছিল, কই সেটা বললেন না তো? ওই দেখো, সে তো দেবী আগেই বলে দিয়েছিলেন, নিয়মের পরিবর্তন। ওই তান্ত্রিক ভদ্রলোক এই পিশাচী শক্তিকে বশীকরণের মাধ্যমে বশ করতে চেয়েছিলেন, আর তাকে ব্যবহার করে নিজের কিছু স্বার্থ সিদ্ধি করছিলেন। এমনকি এই পিশাচী শক্তির মাধ্যমে তিনি হয়তো ভেবেছিলেন পিশাচ সাধনা সম্পন্ন করে আয়ু কমাবেন বা আত্মার প্রতিস্থাপন করবেন। কিন্তু বশীকরণ করার পর তিনি এই শক্তির অপব্যবহার এবং তাকে নির্যাতন করতে শুরু করেন, আর তাই তার মৃত্যুটা ওরকম অস্বাভাবিক হয়েছিল। মনে নেই দেবী কি বলেছিলেন? আকর্ষয় আকর্ষয় মম বশ্যম, আকর্ষয় আকর্ষয় মম বশ্যম, আকর্ষয় আকর্ষয় মম বশ্যম। আপনারা এতক্ষণ শুনলেন তারানাথ তান্ত্রিকের গল্প রক্ত পিপাসা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আমাদের গল্পগুলো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে এমনই একটি সুন্দর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।